আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আস্তাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা লম্বা সময় আমি আর কোনো ভিডিও উপস্থাপন করিনি বা করি না, কিংবা করতে পারি না। আসলেই আমার এখন আর আগের মতো সেই সময় নেই যে আমি ভিডিও উপস্থাপন করব। এনিওয়ে, সাম্প্রতিক সময়ে আমার বাড়ি এবং আমাদের গ্রামের আরও অনেক বাড়ি, সব মিলিয়ে প্রায় 100টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাড়ি থেকেই 10টি গরু এবং 4টি ছাগল সহ আরও অনেক দামি আসবাবপত্র লুটপাট করা হয়েছে। গ্রামের অন্যান্য বাড়ি সহ প্রায় 67টি গরু লুটপাট করা হয়েছে। এর মধ্যে অন্তত 4টা-5টা মহিষ আছে এবং প্রায় 30টি ছাগল আছে। এছাড়াও স্বর্ণ অলংকার সহ আরও অনেক দামি দামি আসবাবপত্র লুটপাট করা হয়েছে এবং অন্তত 7টি-8টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তো এই ঘটনাটি নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে লেখালেখি করছি। এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে নায়েব আলী ভাই, বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করুন, কারণ আপনার অভিযোগ যে আপনার বাড়িতে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, অথচ আমরা জানি যে আপনি প্রায় 1 যুগ স্বৈরাচার হাসিনার অপশাসন, গুম খুনের যে রাজনীতি, তার যে ফ্যাসিজমের যে রাজত্ব, এই রাজত্বের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করেছিলেন তখন হাতে গোনা কয়েকজন কথা বলতেন আপনারা। মানে আমার কথা অনেকেই বলেছেন, মাসুম ভাইয়ের কথা বলেছেন, ইলিয়াস ভাইয়ের কথা বলেছেন। আসলেই আমরা এই 2-3 জন ব্যক্তি ছাড়া ওই সময় আর কেউ ছিল না। আজকে অনেকেই আছেন, আমি তাদের নাম নিয়েও খুব সম্মানিত করতে চাই না, আবার কারোর নাম বাদ দিয়ে আমি খাটো করতে চাই না। তারা পরবর্তীতে এসে হলেও আমাদের থেকে অনেক বড় ভূমিকা পালন করেছেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না। তো যে আপনি স্বৈরাচার হাসিনার আমলে মাজলুম রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের পক্ষে কথা বললেন, আজকে জুলাই বিপ্লবের পরে এসে পরিবর্তিত বাংলাদেশে এসে বিএনপি তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তো সেই বিএনপি আপনার মতো একজন ত্যাগী অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়িতে হামলা চালাবে, ভাঙচুর চালাবে, অগ্নিসংযোগ করবে, আপনার বাড়ি থেকে লুটপাট করে সব কিছু নিয়ে যাবে, এর থেকে ন্যাক্কারজনক ঘটনা কি হতে পারে? তো আসলেই কি ঘটনা ঘটেছে, বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করুন। আমি এই বিষয়টি আজকে পরিষ্কার করতে চাই। আসলে বিষয়টি হলো যে আপনারা জানেন যে আমি প্রায় 14টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে দেশে যেতে পারিনি, বলতে পারেন মাজলুম বিএনপি এবং জামাতের পক্ষে কথা বলার কারণে দেশে যেতে পারিনি। তো জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পরে আমি দুবার দেশে গিয়েছিলাম, 2025-এর প্রথমের দিকে এবং 2026-এর প্রথমের দিকে। অবশ্য 2026-এ দেশে গিয়েছিলাম, আমি কাউকে বলে যাইনি, কারণ 2-3 দিনের জন্য গিয়েছিলাম, এই জন্য কাউকে বলিনি। কারণ বলে গেলে আবার দেখা সাক্ষাৎ করতে হয়, কথাবার্তা বলতে হয়। আসলে ওই সময়টা ছিল না, এই জন্য কেউ মনে কষ্ট পাবে, এইটা আমি চাইনি, এই জন্য কাউকে বলিনি। এনিওয়ে, তো দেশে যাওয়ার পরে আমি যে বিষয়টি দেখেছি যে আসলে আমার পরিবার এবং আমাদের গ্রামের অধিকাংশ মানুষ বলতে পারেন সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের আসলে যাওয়ার জায়গা নাই, কুল কিনারা নাই। আমি পূর্বে আপনাদেরকে বহুবার ক্লিয়ার করেছি যে আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি আওয়ামী পরিবারের সন্তান হওয়ার পরেও আমার পরিবার এবং আমার সমাজ গ্রামের বিরুদ্ধে গিয়ে আমি প্রায় 1 যুগ কথা বলেছি। তার মানে বুঝতেই পারছেন যে আমি ন্যায়ের পক্ষে অটল। আমি আমার জীবনের ঝুঁকি নিয়েই মাজলুম বিএনপির পক্ষে
মাজলুম জামাতের পক্ষে এবং স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। যদিও এই আওয়ামী লীগ দলটা আমার পরিবার এবং আমার গ্রামের মানুষ, আমার সমাজের মানুষ করতেন। তার অর্থ এই নয় যে তারাও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিল। তাই যদি হতো তাহলে তো অন্যান্য গ্রামের আওয়ামী লীগের লোকজন দেশে থাকার কথা ছিল না, তাই না? আওয়ামী লীগের যারা সরাসরি রাজনীতি করতেন, বড় বড় পদে ছিলেন, বা আওয়ামী লীগের সরাসরি দোসর ছিলেন, আওয়ামী লীগের পক্ষে দালালি করতেন, তেলবাজি করতেন, তারাই দেশ থেকে পালিয়ে গেছে, অথবা কেউ জেলখানায় আছে, কেউ গা ঢাকা দিয়ে আছে। কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় অংশটাই তো দেশে আছে, যারা সাধারণ কর্মী পর্যায়ের ছিলেন, আওয়ামী লীগকে বংশ পরম্পরায় পছন্দ করতেন, বংশ পরম্পরায় মানে 14 গোষ্ঠী থেকে পাওয়া রাজনৈতিক পছন্দের আলোকে তারা রাজনীতি করত। তো আমাদের গ্রামের লোকজন বা আমার বাড়ির লোকজন এর ব্যতিক্রম কিছু নয়। তারা আওয়ামী লীগের কোনো বড় পদে ছিলেন না, বংশ পরম্পরায় আওয়ামী লীগের রাজনীতি করতেন, আওয়ামী লীগ পছন্দ করতেন, এতটুকুই। কিন্তু তাদের দ্বারা ফ্যাসিস্ট হাসিনার মতো বা আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো আমাদের গ্রামের অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী কিংবা সাধারণ নাগরিক কেউ নির্যাতিত হয়নি, বরং সকলেই একই সাথে বসবাস করেছে। এবং আওয়ামী লীগ আমলে আমাদের গ্রামে এই যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে মারামারিটা হয়েছে, এই জাতীয় কোনো মারামারি আওয়ামী লীগ আমলে আমাদের গ্রামে কখনোই হয়নি। এতেই প্রমাণিত হয় যে আমার পরিবারের লোকজন বা আমাদের গ্রামের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তারা আসলে গ্রামের সাধারণ নাগরিকদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন চালায়নি, যে কারণে কোনো মারামারি হয়নি। বরং দুই একজন বিএনপি জামাতের লোক যারা ওই গ্রামে বসবাস করত, তারা সকলেই ওই আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশেই গ্রামে বসবাস করেছে। আমি তো টুকিটাকি খোঁজখবর নিয়েছি দেশে না গেলেও। তো সাম্প্রতিক সময়ে এই গ্যাঞ্জামটাকে কেন্দ্র করে যখন আমাদের বাড়িসহ পুরা গ্রামে এইভাবে বিএনপির নেতাকর্মীরা বর্বর আচরণ করেছে, যেটা মানে কি বলবো, ইসরায়েলকেও হার মানায়। আমি দুঃখিত, এই শব্দটা আবার বলার কারণে কি হয় না হয় তা আমি জানি না। তো বিষয়টা হলো, আমি আপনাদেরকে বলি, যার বিরুদ্ধে অভিযোগ ওয়াহিদুর রহমান মুক্তি, তার পিতার নাম আব্দুল গফুর মেম্বার, উনি মারা গেছেন। উনি বহু আগে নির্বাচিত একজন মেম্বার ছিলেন, আমাদের জন্মের আগেও হতে পারে অথবা আমাদের জন্মের পরে হতে পারেন, আমরা জানি না, তখন একেবারে ছোট ছিলাম। তো ওনার ছেলে এই মুক্তি হচ্ছে আমাদের ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। প্রশ্ন হলো যে জুলাই বিপ্লবের আগে মুক্তি কোথায় ছিলেন? আমরা তো বিএনপি না করে বিএনপির পক্ষে কথা বলেছি, আমি কোনোদিন দেখি নাই। শুনছি বিএনপি উনি করতেন, কিন্তু বিএনপির কোনো পদপদবিতে ছিলেন কিনা আমার জানা নেই। তো জুলাই বিপ্লবের পরে সহজ বাংলায় বললে আসলে তার পাখা গজিয়েছে। মুক্তির আপন বড় ভাই আতাউর রহমান, তার ডাকনাম মাতর আলী বলে মানুষ ডাকে, উনি আওয়ামী লীগের নেতা ছিলেন। আর এখন আমার যে খালাতো ভাই, মানে আমার বড় কাকার ভাইরার ছেলে আকমল, ওনার ডাকনাম টিক্কা। এই টিক্কা হলো আওয়ামী লীগের একজন নেতা, স্থানীয় নেতা। তো এই মুক্তির ভাই আতাউর রহমান আর এই টিক্কা, তারা তো দুজন একই দল করতেন। মুক্তি একা বিএনপি করতেন, এবং মুক্তির আরেক আপন ভাই বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার কথাও আমি লিখেছি, মাওলানা জিয়াউর রহমান। তিনি আবার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের জামাতের আমির, তার সাথে আমার ভালো সম্পর্ক। এনিওয়ে, বাংলার গ্রামের কারোর সাথে আমার সম্পর্ক খারাপ না। প্রত্যেকটা গ্রামেই সামাজিক দল আছে, মানুষ সামাজিক জীব। প্রত্যেক গ্রামেই মক্কেল মাতুব্বর আছে, তাদের অধীনে কিছু লোকজন বসবাস করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এটা একেবারে অতীত থেকে চলে আসতেছে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এটা চলে আসতেছে। মানুষ সামাজিক জীব, সমাজের একজন সমাজপতি থাকে, তাকে অনুসরণ করে তার অধীনস্থ লোকজন। তো তার ব্যতিক্রম কিছুই কিন্তু আমাদের গ্রামেও না, আমাদের গ্রামেও সামাজিক দল আছে। তবে এটা ঠিক যে আব্দুল গফুর মেম্বারের সাথে
আমার খালাতো ভাই টিক্কার যে মামা সিরাজ মক্কেল, এই দুই পক্ষের দ্বন্দ্ব অনেক অনেক আগের থেকেই হয়ে আসছে, মারামারি বহুবার হয়েছে, কিন্তু এই রকম বর্বর নির্যাতন, এই রকম অস্বাভাবিক লুটপাট, এই রকম অস্বাভাবিক বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ অতীতে আমি আমার জীবদ্দশা আমি কখনোই দেখি নাই, যে কারণে আমি কলম ধরতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে মাজলুম যেই হোক আমি তার পক্ষে কথা বলবো, সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, সাধারণ নাগরিক হোক। এটা হলো আমার কথা। কথা হলো যে আমাদের গ্রামের যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তারা যদি স্বৈরাচার হাসিনার মতোই হতেন, তাহলে তো হাসিনার আমলে আমাদের গ্রামে বহু মারামারি হওয়ার কথা, বিএনপির লোকজন নির্যাতিত হওয়ার কথা। এই যে আজকে যে মুক্তির কথা আসতেছে, এই মুক্তি কার সাথে চলেছে? এই টিক্কার সাথেই চলেছে। আওয়ামী লীগের আমলে টিক্কার সাথেই রাজনীতি করেছে, বিএনপি করলেও টিক্কার সাথেই চলেছে। যখন জুলাই বিপ্লব হলো তখন তার পাখা গজিয়ে গেল। এনিওয়ে, এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আমি 2বার দেশে গিয়েছি, রাজনীতিটা জানি যে এই দুই পক্ষের মধ্যে একটা মানে পরিবেশ গরম অবস্থা বিরাজ করছে, অর্থাৎ গায়ে পড়ে মারামারি করার জন্যে বহু চেষ্টা করেছে এই মুক্তি। কিন্তু টিক্কা ভাই যেহেতু আওয়ামী লীগ করতেন, তার এখন কোনো দলই নাই, ক্ষমতা তো অনেক পরের ব্যাপার, দলই নাই। তো যার দলই নাই, এই লোকটা কেন মারামারি করতে যাবে? আমাকে লজিক দিয়ে বোঝান। ক্ষমতা তো অনেক পরের ব্যাপার, যার অস্তিত্বই নাই সে মারামারি কেন করবে? মারামারি করলে কি তার দুনিয়ায় থাকার পরিবেশ থাকবে? তাও বিএনপির আমলে সম্ভব না। তাহলে সে কেন উপযাচক হয়ে মারামারি করতে যাবে? বরং ওরাই উপযাচক হয়ে গায়ে পাড়া দিয়ে মারামারি করতে চেয়েছে, কারণে যাতে লুটপাট করে খাওয়া যায়। আপনারা জানেন বিএনপির রাজনীতি, তাদের তো কোনো পেশা নেই, পেশা হলো রাজনীতি। এখন পেশা যদি হয় রাজনীতি, তাহলে চাঁদাবাজি ছাড়া তো সংসার চালানোর কোনো রাস্তা খোলা নাই, আয়ের তো কোনো উৎস নাই। মুক্তির অন্যান্য ভাইরা শিক্ষিত, লেখাপড়া জানে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে খায়, কিন্তু ওর পেশা কি? ওর তো কোনো পেশা নেই। ওরা 14টা ভাই, ওর বাপের কাছ থেকে মানে ভাই ভাগা যে সম্পত্তি পেয়েছে তা দিয়ে তো চলার কথা না। তো তাহলে মুক্তি চলবে কি করে? এই লুটপাট করে, আপনার চাঁদাবাজি করে, এগুলো করেই তো তার চলতে হবে, তাছাড়া তো কোনো রাস্তা খোলা নাই। এনিওয়ে, তো ঘটনাটি ঘটেছে আমাদের পাশাপাশি 2টি গ্রাম, একটির নাম বড় বাংলাট আর একটির নাম দড়ি বাংলাট। তো বড় বাংলার, দড়ি বাংলার পাশে আর একটা গ্রাম পারকুল। এই 3টা গ্রাম হচ্ছে কসমামাজাইল ইউনিয়নের মধ্যে। মাঝে একটা নদী আছে সিরাজপুর হাওর, নদীর ওই পারে হচ্ছে মাজাইল এবং ট্যাপা গ্রাম। এই 2টি গ্রাম আবার পাট্টা ইউনিয়নের অধীনে। তো দড়ি বাংলার গ্রামের হাকিম মণ্ডল নামে এক ভদ্রলোকের সাথে ড্যাপার কয়েকজনের জমি নিয়ে একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি হয়, কিছু হাতাহাতিও হয়, মানে এরকম বড় পরিসরে কোনো মারামারি হয়নি। এই লাঞ্ছিত করা, কটাক্ষ করা, কিছু গালাগালি করা, এই সমস্ত কিছু হয়েছে, বা 2-1টা কিল থাপ্পড় টাপ্পড় দেওয়া, এসব হয়েছে। তো এটার জের ধরে আমি যে তথ্য আমার কাছে পেয়েছি, আমার তথ্য ভুলও হতে পারে, বাট আমি যা জানি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই মুক্তি আমাদের গ্রামের বিএনপির নেতা, উনি কসবা মাজাইল এই হাকিমকে ডেকে নিয়ে গেছেন। আমার কাছে অভিযোগ এভাবেই আসছে, ওই যে পেঁয়াজের মেশিন না কি যেন দেওয়ার কথা বলে। তো হাকিম একাই সেখানে গিয়েছে। সেখানে গেলে মুক্তির লোকজন, মানে মাজাইল লোকজন, মুক্তির লোকজন বলতে গ্রামের লোকজন না, তার দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিলে হাতুড়ি দিয়ে এই হাকিমের কোমর, পাটা, হাড়টার ভেঙেছে। শুনলাম কিছুদিন তিনি হাসপাতালেও ছিলেন। তো এই ঘটনায় টিক্কা ভাইয়ের দলের লোক যেহেতু, এই ঘটনায় তার দলের লোকজন কিছুটা রক্ত গরম তো হয়, তাই না? তো তারা মানে ওদের লোকজনকেও মারবে, আমি শুনছি বোধহয় কোনো একজন ভ্যান চালককেও নাকি তারা মেরেছে। তো যাই হোক, পরবর্তীতে এটা একটা সমাধানের জন্য বিএনপির যিনি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম এবং বিএনপির মাজাইলের উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া, তাদেরকে নিয়ে একটা সমাধানের কথাও নাকি বলেছিলেন টিক্কা ভাই। আমার কাছে যে তথ্য এসেছে, আমি আবারও বলছি,
সত্য মিথ্যা আমি জানি না, আমার কাছে যেভাবে এসেছে সেভাবে উপস্থাপন করছি। মীমাংসার চেষ্টা করা হয়েছে, কিন্তু মীমাংসা করা হয় নাই। তো যাই হোক, এর ভিতরে এই দুই পক্ষের মধ্যে আসলে রেষারেষি চলছে, মানে পরিবেশ খুবই গরম, যে কোনো মুহূর্তে গ্যাঞ্জাম লেগে যেতে পারে। তো আমি যতদূর শুনেছি যে এই আকিদুল, তারপরে রফিকুল ইসলাম বিএনপি নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান, এবং এই মুক্তি, এরা তিনজনে মিলে মাজাইল গ্রামের মসজিদের মাইকিং করে গ্রামের লোকজনকে বিএমডি হাই স্কুল মাঠে, মানে ডেফা মাজাইলের যে বাজারের পাশে জড়ো করেছে। তারা বলেছে যে বাংলাটের লোকজন এসে আমাদেরকে ঘিরে ফেলেছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করতে পারে, সুতরাং তাদের আক্রমণ প্রতিহত করতে হলে তোমাদেরকে এখানে এসে জড়ো হতে হবে, যদি কেউ না আসো তাহলে 2 লক্ষ টাকা করে জরিমানা করা হবে, না যারা আসবে না। আমার কাছে তথ্যটা এভাবে এসেছে। তো এরপরে তাদেরকে প্রতিহত করার জন্য আবার টিক্কা ভাইয়ের নেতৃত্বে দড়ি বাংলাট আর বড় বাংলাটের লোকজন, মানে নদীর যে বেড়িবাঁধ আছে সেখানে তারা দাঁড়িয়ে গেছে। ওদিকে ওপারে মাজালির লোকজন তাদের বেড়িবাঁধে দাঁড়িয়েছে, আর এদিকে বাংলাটের লোকজন তাদের বেড়িবাঁধে দাঁড়িয়েছে মুখোমুখি। তো একটা পর্যায়ে, আমি অত বিস্তারিত বলছি না, ঢাল সরকি নিয়ে দুই পক্ষই রেডি। তো সেখানে মানে এই মারামারি ঠেকানোর জন্য পুলিশও এসেছিল। আমি যতদূর শুনেছি যে এই পুলিশও এনেছিলেন এই টিক্কা ভাই, যাতে মারামারিটা না হয়, কিন্তু হাজার হাজার মানুষকে তারা ঠেকাতে পারেনি। সংঘর্ষ লেগে গেছে, রক্তক্ষয়ী সংঘর্ষ। এখন কথা হলো যে এই সংঘর্ষে জামির বিশ্বাস এবং তার 2 ভাই, আরও সম্ভবত তফাই বিশ্বাস এবং আমিন বিশ্বাস, তারা 3 ভাই আহত হয়। তো 3 জনই কিন্তু মারামারিতে ঢাল এবং সরকি নিয়ে মারামারি করতে গিয়েছিল। তো এখন পৃথিবীতে যদি 2 দেশের যুদ্ধ হয়, 2 পক্ষের যদি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যদি কোনো সেনা নিহত হয়, তাহলে কিন্তু তার বিচার হয় না। বিচার হয় না। সাধারণ মানুষ নিহত হলে তার বিচার হয়, নারী শিশু নিহত হলে তার বিচার হয়। কিন্তু যদি কোনো আর্মির সদস্য, আর্মির জেনারেল বা আর্মির কোনো অফিসার মারা যায়, তাহলে তার বিচার হয় না। কেন? সেও তো প্রতিপক্ষকে মারার জন্যই যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। তো এখানেও একটা মারামারি হচ্ছে। এই মারামারিতে যারা অংশগ্রহণ করেছিল তারা তো যুদ্ধের সৈনিক। তো যে লোকটা মারা গিয়েছে সেও তো সৈনিক ছিল, সুযোগ পেলে সেও তো আমাদের প্রতিপক্ষের কাউকে ঘায়েল করার জন্যই সে গিয়েছিল। এটাও তো হতে পারতো যে তার আঘাতে আমাদেরকেও নিহত হতে পারতো না? তো এই জায়গায় আমার কারোর পক্ষে যাওয়ার দরকার নাই তো, কারণ আপনি আরেকজনকে মারতে গিয়ে তাদের আঘাতে আপনি নিহত হয়েছেন। এই জায়গায় আমার প্রতি তেমন একটা দয়া মায়া নাই, কারণ আপনিও আরেকজনকে মারতে গিয়েছিলেন। যদি আজকে আপনি ঘরে ছিলেন, শুয়েছিলেন, সংসারের কাজ করছিলেন, কেউ অতর্কিতে হামলা চালিয়ে আপনাকে হত্যা করত, সেইটা ন্যাক্কারজনক ছিল। সেইটা হলে আমি যিনি নিহত হয়েছেন তার এবং তার পরিবারের পক্ষে কথা বলতাম। কিন্তু যেহেতু তিনিও আরেকজনকে মারার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, সুতরাং এই জায়গায় আমি কোনো বিচার করব না। বাংলাদেশে আইন আছে, বিচারালয় আছে, তারা এটার বিহিত করবে, এটার বিচার করবে। এই জায়গায় আমি কোনো মন্তব্য করব না। তো যাই হোক, পরক্ষণে এই নিহত অর্থাৎ মুক্তি, আকিদুল ইসলাম আর এই রফিকুল ইসলাম মিয়া, এই বিএনপির যে গ্রুপ, এই গ্রুপের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয়েছে আমাদের লোকজনের বিরুদ্ধে। তো আপনারা তো আইনের আশ্রয় নিয়েছেনই, মামলা তো করেছেনই, তাই না? আইন ব্যবস্থা করবে, আসামিদেরকে ধরবে, আইনে সোপর্দ করবে, শুনানি হবে, বিচারে যে রায় হবে সেই রায় অনুযায়ী কারোর শাস্তি হবে, কেউ বেকসুর খালাস পাবে। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু কি হলো? আপনারা আইন নিজের হাতে তুলে নিলেন, আপনারা বিচার নিজেরাই করে ফেললেন। মানে একটা হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের বিচার আপনারা নিজেরাই করে ফেললেন। তো যারা আইন উপেক্ষা করে, যারা আইন নিজের হাতে তুলে নেয়, তারা তো আর যাই হোক রাজনীতিবিদ হতে পারে না, তাই না? এই যে হত্যাকাণ্ডটা ঘটল, আপনি এর দায় তো শুধু টিক্কা ভাইকে দিতে পারেন না, কারণ টিক্কা ভাইয়ের দলই নাই। ক্ষমতা তো অনেক পরের ব্যাপার, আপনারা তো ক্ষমতায়, আপনাদের দল ক্ষমতায়। তো ভূমিকাটা কার বেশি, দায়িত্বটা কার বেশি, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বটা কার বেশি? যিনি সরকারি দলের রাজনীতিবিদ। তাহলে প্রথমত এই গ্যাঞ্জাম, এই মারামারিটা ঠেকাতে ব্যর্থ হয়েছেন
রফিকুল ইসলাম মিয়া, উপজেলা বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম এবং মুক্তি নিজে। কারণ মুক্তিও তো সরকারি দলের একজন স্থানীয় নেতা। তাহলে এর ব্যর্থতা তো তাদের। টিক্কা ভাইদের তো কোনো দল নাই, যেহেতু তার দলই নাই, উনি এখন কোনো রাজনৈতিক নেতাই না, উনি জাস্ট গ্রামের একজন মক্কেল, তাছাড়া কিছুই না, তাই না? তো ব্যর্থতা তো আপনাদেরই, কারণ আপনাদের দল ক্ষমতায়। নাম্বার ওয়ান, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, উল্টা আপনাদের লোকজনকে উস্কে দিয়ে মারামারিটা করিয়েছেন। আচ্ছা, হলো মারামারিটা, হত্যা মামলা একটা করলেন, আইনের আশ্রয় নিলেন, কিন্তু আইনকে আইনের গতিতে চলতে দেন নাই। আপনারা আপনাদের লোকজনকে নিয়ে সন্ত্রাসী কায়দায়, একেবারে মানে আয়ামে জাহিলিয়া যুগের কায়দায় নিরীহ মানুষের ঘরবাড়ি ভেঙেছেন, নিরীহ মানুষের গবাদি পশু, তাদের দামি দামি আসবাবপত্র লুটপাট করেছেন, অগ্নিসংযোগ করেছেন। এখন এইটা নিয়ে আমি লেখালেখি করতে গিয়েছি। আমি পূর্বেই বলেছি, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, আমার সমাজের বিরুদ্ধে গিয়ে, আমার গ্রামের বিরুদ্ধে গিয়ে আমি এক যুগ মাজলুম রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের পক্ষে কথা বলেছি। স্বৈরাচার হাসিনার দুঃশাসন, অপশাসন, গুম খুনের রাজত্বের বিরুদ্ধে কথা বলেছি। অর্থাৎ আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, আমার আপন লোকজনের বিরুদ্ধে গিয়ে আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি। আজকে আপনার ভাই মুক্তি বেআইনি কাজ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, কোনো রাজনীতিবিদের আদলে উনি কাজ করেন নাই, কোনো রাজনীতিবিদের দায়িত্ব উনি পালন করেন নাই, একজন সন্ত্রাসীর আচরণ তিনি করেছেন। আজকে তার পক্ষ নিয়ে আপনারা দুজন শিক্ষিত মানুষ, দুইজনই মানুষ গড়ার কারিগর, দুইজনই টিচার, আমি একসময় টিচার ছিলাম, দুইজনই আপনারা মুক্তির পক্ষ নিয়েছেন, অতীতের ইতিহাস ঘাটাঘাটি করছেন। প্রথমত মারুফ চৌধুরী আমার বয়সের সিনিয়র, কিন্তু তার সাথে আমার একটা বন্ধুত্ব ছিল, তুই তুকারি সম্পর্ক, কিন্তু তিনি আমার 3 বছরের সিনিয়র। ডাকনাম বেনিন, এক মাদ্রাসার সুপার। ওনারা আমাদের প্রতিপক্ষ সামাজিক দল হলেও আমার সম্পর্ক সবার সাথেই ছিল। এই বেনিনের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। তার বড় ভাই লেলিন, বড় ভাই হিসাবে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম, এখনো করি। বেনিন কি বললেন, আমার পোস্টে এসে কমেন্ট করলেন যে মুক্তিকে তুমি নব্য বিএনপি বলছো। এই মুক্তি তো গত 1.5 বছরে বহু মিথ্যা মামলায় আসামি ছিল, আসামি হয়েছে, জেল খেটেছে। আমার কথা হলো, উনি জেল খাটলেন কেন? মিথ্যা মামলাটা করলো কে? মানে আপনি কি টিক্কাবার দোষ দিতে চাচ্ছেন? টিক্কাবার তো দলই নাই, বরং ক্ষমতায় তো আমরা, মুক্তি নিজে ক্ষমতায়, বিপ্লব করলাম আমরা, তাই না? মুক্তি যেহেতু বিএনপির নেতা, তাহলে বিপ্লবের একজন স্টেক হোল্ডার, তাই না? আর টিক্কাবার তো কোনো দলই নাই, উনি তো সাগরে, ওনার তো পায়ের তলায় মাটি নাই, তো তাই না? তো জেল খাটার কথা তো টিক্কা ভাইয়ের, মুক্তি কেন জেল খাটলো? নিশ্চয়ই তার দোষ আছে, তিনিও লুটপাট করেছেন। আমি শুনেছি যে একজন আর্মির অফিসারের বাড়ি ভাঙচুর করেছেন, যে কারণে তিনি জেল খেটেছেন। কোনো রাজনৈতিক মামলায় তিনি জেল খাটেন নাই। আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের আমলে তিনি কি বিএনপি নেতা হিসাবে জেল খেটেছেন? খাটেন নাই, বরং এই টিক্কায় তাকে শেল্টার দিয়েছে, টিক্কার সাথেই তিনি চলাফেরা করেছেন। এখন আপনার অভিযোগ যে, আমি বন্ধু মানুষ আমার, আমি তুমিই বলি, তোমার অভিযোগ, তুমি বলছো যে গত 1.5 বছরে বিএনপি অনেক, মুক্তি অনেক মিথ্যা মামলায় জেল খেটেছে। তো ক্ষমতায় এখন হলো পুরা ক্ষমতায় মুক্তি, কিন্তু 5ই আগস্টের পরে তো প্রকারান্তরে ক্ষমতায় তো মুক্তি নিজেও, কারণ জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার তার দলও। তাহলে সে জেল খাটবে কেন? এটা আমার প্রশ্ন। জেল তো খাটার কথা যারা আওয়ামী লীগ করেছে তাদের, তো উনি জেল কেন খাটলেন? নিশ্চয়ই ওনার দোষ আছে। যদি মুক্তি আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা হিসাবে রাজনৈতিক কোনো মামলায় জেল খাটতেন, সেটা বলার জায়গা ছিল। এটা তো বলার জায়গা না, এটা তো আপনার লজ্জা পাওয়া উচিত। বেনিন, তোমার লজ্জা পাওয়া উচিত। এরপরে তুমি বলেছ যে গত 1.5 বছরে অন্তত 200 বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। যদি তাই হয়ে থাকে, তাহলে জাতীয় মিডিয়ায় নিউজ কোথায়? প্রমাণ দেখাতে পারবা যে 200টা বাড়ি কোন কোন বাড়ি? প্রমাণ দেখাতে পারবা না। কিন্তু আমাদের হাতে প্রমাণ আছে যে 100টা বাড়িতে হামলা করা হয়েছে, জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে, প্রথম আলোতে নিউজ হয়েছে।
সমকালে নিউজ হয়েছে, ঢাকা পোস্টে নিউজ হয়েছে, কালের কণ্ঠে নিউজ হয়েছে, অনেক জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে, স্থানীয় অনেকগুলো মিডিয়া নিউজ করেছে, সব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু তুমি যে বলছো 200টি বাড়ি ভাঙচুর চালানো হয়েছে, প্রমাণ দিতে পারবা? কেন নিউজ হলো না? 200টা কোথায় 100 বাড়ি আর কোথায় 200 বাড়ি? মানে ন্যাক্কারজনক ঘটনা দুইটাই, কিন্তু যেহেতু সংখ্যায় বেশি সেইটা, তো সেইটাই তো আরো গুরুত্ব পাওয়ার দরকার ছিল। কই নিউজ কোথায়? এরপরে বলছো না, আমি আবার বলছি না যে একেবারে ভাঙচুর হয় নাই, 8টি 10টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা 200 না। আবার তুমি বলছো লুটপাট হয়েছে, এই কথাটা সত্য নয়। ভাঙচুর হয়েছে কিন্তু লুটপাট হয় নাই। এরপরে আসেন তার ভাই লেলিন, তিনিও হাই স্কুল টিচার। তিনি বলেছেন যে এই জনপদে আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করি, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে বসবাস করি, আমি এখনো নিরপেক্ষতা বজায় রাখা শিখিনি। আমাকে এটাই উনি শিখাচ্ছেন। অথচ আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, আমার সমাজের বিরুদ্ধে গিয়ে, গ্রামের বিরুদ্ধে গিয়ে এক যুগ বিএনপি মাজলুম জামাতের পক্ষে কথা বলেছি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। উনি আমার নিরপেক্ষতা শিখাচ্ছেন, আমি নাকি এখনো নিরপেক্ষতা বজায় রাখতে পারছি না। এরপরে উনি আমাকে বললেন যে এই জনপদের জন্য আমার অবদান কি। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আপনার দৃষ্টিতে হয়তো আমার কোনো অবদান নেই, কিন্তু অনেকের দৃষ্টিতে আমার অবদান আছে। আজকেও একজন বলেছে যে আমার অবদানের কারণেই আজকে মুক্তি অন্তত কিছু করে খেতে পারছে। এই যে চুরি ডাকাতি, হ্যাঁ, লুটপাট, চাঁদাবাজি, এগুলো করেই তো তার সংসার চলতেছে, তার তো কোনো পেশা নাই। তো এখানেও তো আমার অবদান, এটা অনেকেই বলেছে, আমি বলবো না। আমার এই জনপদের জন্য, বাংলাদেশের জন্য কোনো অবদান আছে কি নাই, সেটা জনগণ বিচার করবে। আমি কোনো কথা বলবো না, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এরপরে আসেন শেষে যে কথাটা বলে শেষ করব। ওই যে বলেছিলাম তার এক বড় ভাই, মুক্তির বড় ভাই, লেলিনের বড় ভাই, বেনিনের বড় ভাই মাওলানা জিয়াউর রহমান, কলিমহর ইউনিয়নের জামাতের আমির, এই সমসাময়িক সময়েই, মানে এই মারামারি যখন হয়, এই লুটপাটের আগে, এই জিয়াউর রহমান সাংগঠনিক একটি প্রোগ্রামে রাজবাড়ী গিয়েছিলেন। প্রোগ্রাম শেষে সম্ভবত জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন, ওপারে একটা মসজিদে, রাস্তার ওপারে একটা মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন, অথবা রাস্তা পার হতে যাচ্ছিলেন। এই সময় একটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এরপর তিনি রাস্তায় লুটিয়ে পড়েন, তার মাথায় আঘাত লাগে, তিনি সেন্সলেস হয়ে যান। প্রায় 3 সপ্তাহ তিনি আইসিইউতে ছিলেন। প্রায় 1 সপ্তাহ তার জ্ঞানই ফেরে নাই, মাথার খুলি খুলে রাখা হয়েছে। মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজও আছেন। প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি অসুস্থ হাসপাতালে, এই মারামারির সময়, এই লুটপাটের আগে। এই জিয়াউর রহমান ভাই, তাকে বাঁচানোর জন্য, আমি তার আপন ভাই না হলেও তাকে বাঁচানোর জন্য হাহুতাশ করছি, দৌড়ঝাঁপ করছি, তার চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করছি বিভিন্ন জায়গায়, তার ভাইকে বাঁচানোর জন্য। আর মুক্তি তার আপন ভাই, এই দৌড়ঝাঁপ তো তার আপন ভাইয়ের জন্য তার করার কথা, কিন্তু সেটা আমরা করছি। কিন্তু সে সেটা আদৌ করছে কিনা আমি জানি না। সেটা যদি না করে থাকে তো এটা সবচেয়ে বড় ন্যাক্কারজনক। কিন্তু করে থাকলেও তো তাকে এটা নিয়েই পড়ে থাকার কথা ছিল, তার ভাইকে বাঁচানোর জন্যই তো তার পড়ে থাকার কথা ছিল। লুটপাটের ওখানে তো তার যাওয়ারই কথা না। চিন্তা করেন, তার ভাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর তিনি আছেন লুটপাট নিয়ে ব্যস্ত। কেন? লুটপাট না করলে তো তার সংসার চলবে না, এটাই রিয়ালিটি। কারণ একসময় যৌথ পরিবার ছিল, এখন তো সবাই যার যার মতো আলাদা, তার তো সংসার চালাইতে হবে। লেলিনের সংসার আলাদা, বেনিনের সংসার আলাদা, আতাউর রহমানের সংসার আলাদা, সবারই সংসার আলাদা। তারও তেমন সংসার আলাদা, মুতাহেরের সংসার আলাদা, মাকরের সংসার আলাদা। সবার নাম তো আর বলতে পারতেছি না, সবার নাম মনেও নাই। টুকু, রুকু, মিঠু, শাহজাহান, সেলিম, আরও আছে অনেকে, নামটা নাই বললাম। তো এখন কথা হলো যে হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার ভাই, কিন্তু আপনার ভাইয়ের অপরাধ থাকার পরেও আপনি কেন আপনার ভাইকে বাঁচাবেন? এটা কি রাসূলের সুন্নাহ? আমি বেনিনকে বলছি,
তুমি তো মাওলানা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং এরপরে আমাদের মুসলিম জাহানের যত খলিফা ছিলেন, যত রাষ্ট্র শাসক ছিলেন, তারা ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মুখোমুখি হয়েছেন তার নিজের আপন পরিবারের লোকজনের সাথে, কেউ ভাইয়ের সাথে, কেউ বাপের সাথে, কেউ ছেলের সাথে। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে তারা ভাইয়ের সাথে যুদ্ধ করেছেন, বাপের সাথে যুদ্ধ করেছেন, ছেলের সাথে যুদ্ধ করেছেন, নিজের পরিবারের লোকজনের সাথে যুদ্ধ করেছেন। তা আপনি যদি ন্যায়ের পক্ষে থাকবেন, তাহলে আপনার ভাইকে বাঁচাতে যাবেন কেন? রক্তের সম্পর্কের কারণে? এটা কি রাসূলের সুন্নাহ? এটি কি সাহাবাদের সুন্নাহ? আদৌ না। আমি রাসূলের সুন্নাহ অনুসরণ করেছি। আমি আমার সমাজের বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, গ্রামের বিরুদ্ধে গিয়ে মাজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম গত এক যুগ। আজকেও তারা যে দলই করুক, তারা বিএনপির দ্বারা মাজলুম। ইভেন আমার পরিবার, আমি নিজেও অ্যাফেক্টেড, কারণ আমার পরিবারকে তো আমি টেক কেয়ার করি। আমি প্রবাসে এসেছি বলেই তাদেরকে ধুয়ে দেই নাই তো, আর সমাজের লোকজন তো আছেই। তা আমার তো তার পক্ষে কথা বলতে হবে, আমি ন্যায়ের পক্ষে কথা বলছি। এরপর লেলিন ভাই বলেছে যে অতীতে তাদের বাড়িতেও নাকি লুটপাট হয়েছে। এ কথাটাও সত্য না, আমার বয়স তো একেবারে কম না। লেলিন ভাই হয়তো আমার থেকে 3-4 বছরের সিনিয়র হতে পারে। তো তার মানে উনি তো আমার একই যুগের মানুষ। আমি তো কোনো কিছু ভুলি নাই, আমি তো ওই গ্রামেই বড় হয়েছি। হ্যাঁ, মারামারি হয়েছে, এই টুকিটাকি স্যাঁচরামি হয়েছে। কেমন? যেমন ধরেন নারকেল গাছে নারকেল বা ডাব ধরিয়ে আছে, কেউ বাড়িতে নাই, যা 2টা নারকেল পারিয়ে নিয়ে আসলো, 2টা ডাব পারিয়ে নিয়ে আসলো, পেঁপে পারিয়ে নিয়ে আসলো, আম পারিয়ে নিয়ে আসলো। এগুলো কি লুটপাট? এগুলো লুটপাট না, এগুলো স্যাঁচরামি। এই স্যাঁচরামি সব গ্রামে টুকিটাকি হয়, কিন্তু এই মারামারিতে যেটা হয়েছে, এইরকম লুটপাট, এইরকম বর্বরতা, এরকম আয়ামে জাহিলিয়া যুগ বাংলার গ্রামের মানুষ কোনোদিন দেখে নাই। সুতরাং অন্তত আমাকে নৈতিকতা শিখাবেন না প্লিজ, আমাকে নৈতিকতা শিখাবেন না। আমাদের গ্রামের সবার সাথে আমার সম্পর্ক ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদের সাথেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু অন্তত নীতি আদর্শ নিয়ে চলেন। মরা লাগবে, একদিন মরা লাগবে। আপনি আপনার ভাইকে বুঝান, তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন।